আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সিকিউর পাসওয়ার্ড ম্যানেজমেন্ট নিয়ে, অর্থাৎ পাসওয়ার্ড সিকিউরিটি নিয়ে আজকে কথা বলবো। তবে ভিডিওতে চেষ্টা করব টেকনিক্যাল ওয়ার্ডগুলো একটু কম ব্যবহার করার জন্য, জাস্ট হিউম্যান ফ্রেন্ডলিভাবে বোঝানোর চেষ্টা করব যতটুকু আমার দ্বারা সম্ভব হয়, যাতে আপনারা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারেন। আমরা যারা বাংলাদেশে এক্সিস্ট করতেছি, বাংলাদেশে বসবাস করি, আমাদের কিন্তু অনেকেই ফিশিং সম্পর্কে আমাদের আইডিয়া আছে, তাই না? সো আমরা অনেকেই ভাবি যে আমি ফিশিং কোনো লিঙ্কে ক্লিক করলাম না, তারপর আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস কীভাবে হ্যাকার নিতে পারলো। সো এটার অন্যতম একটা কারণ হচ্ছে পাসওয়ার্ডের দুর্বলতা, অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়া কিংবা ইমেল বা যে কোনো ধরনের প্ল্যাটফর্মের আপনার পাসওয়ার্ড উইকের কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে যায় হ্যাকারের কাছে, ঠিক আছে? সো পাসওয়ার্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট আজকে আমাদের বিষয়, সে সম্পর্কে আমরা একটু জানবো। তো আমি 4টে স্টেপে কথা বলবো। একটা হচ্ছে ওয়াই পাসওয়ার্ড সিকিউরিটি ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ পাসওয়ার্ড সিকিউরিটিটা কেন ইম্পর্টেন্ট, আমাদের উইক পাসওয়ার্ডের কারণে আমাদের কী কী ক্ষতি হতে পারে, হাউ টু ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি, এবং আমরা দেখবো যে লাস্টে আমরা গুগল পাসওয়ার্ড ম্যানেজারটা ব্যবহার করে দেখবো যে কীভাবে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করা যায়, ঠিক আছে? তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি ওয়াই পাসওয়ার্ড সিকিউরিটি ইজ ইম্পর্টেন্ট। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি আইডেন্টিটি থেফট, ওকে, অর্থাৎ আইডেন্টিটি চুরি করা, যেটাকে বোঝায়। ধরুন হ্যাকার আপনার আইডির অ্যাক্সেস নিল, আপনার যদি পাসওয়ার্ডের দুর্বলতা থাকে সেটা ব্যবহার করে বিভিন্ন ধরনের অ্যাটাক মেথড ইউজ করে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিল, ঠিক আছে? সো আপনার অ্যাকাউন্টে যখন সে অ্যাক্সেস দিবে, আপনার যে ব্যক্তিগত ইনফরমেশনগুলো আছে, যেমন ফোন নাম্বার, তারপর মেল অ্যাড্রেস, আপনার জন্ম তারিখ যেটা আপনি হাইড করে রাখছেন, আপনার জন্ম তারিখ, তাছাড়া আপনি আপনার ফ্রেন্ডদের সাথে যে সিক্রেট কনভারসেশনগুলো করেছেন কিংবা ইম্পর্টেন্ট যে আপনি কনভারসেশনগুলো করেছেন, সেগুলো কিন্তু সব কিছুই চলে যায় হ্যাকারের কাছে। তখন কিন্তু কি হয়, ধরেন আমিটা কিন্তু আর আমি থাকি না, অর্থাৎ আমি কাবি, আমার ইনফরমেশন কিন্তু চলে যায় হ্যাকারের কাছে, ঠিক আছে? সো সে কীভাবে বিহেভ করতে পারে, সে মূলত আমার মতো বিহেভ করতে পারে এই অনলাইন জগতে, ঠিক আছে? অর্থাৎ আমার সকল ইনফরমেশন তার কাছে চলে যায়, আমার আইডেন্টিটিটা চুরি হয়ে যায়। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল লস। সো এটাও হয়ে থাকে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে, যারা মেডিকেল রিলেটেড কোম্পানিগুলো আছে, প্রজেক্টগুলো আছে, বা যেটাই বলেন না কেন, বা বিজনেস রিলেটেড যারা কাজ করে, তাদের বিজনেসের ডেটা বা মেডিকেল বিভিন্ন ধরনের রেকর্ড, সেগুলো কিন্তু দেখা গেছে যে পাসওয়ার্ড সিকিউরিটির দুর্বলতার কারণে কিন্তু এগুলা কিন্তু লিক হয়ে যায়, যার কারণে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমে কিন্তু পড়তে হয়, ঠিক আছে? তাছাড়া যারা পার্সোনাল ক্ষেত্রে যদি আমি বলি, অনেক সময় দেখা গেছে যে আমরা অনেক ওয়েবসাইটে পেমেন্ট করে থাকি, আমাদের অ্যাকাউন্টের ডিটেলসগুলো সেখানে থাকে। সো সেখানে পাসওয়ার্ডের দুর্বলতার কারণে কিন্তু হ্যাকার পাসওয়ার্ডের অ্যাক্সেস নিয়ে নেয়, অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেয়, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের নাম করে বা আমাদের অ্যাকাউন্টের হয়ে অনেক কিছু পারচেস করে, যেখানে কিন্তু আমাদের একটা লস হয়ে যায়, তাই না? সো এটাই মূলত ফাইন্যান্সিয়াল লস। ওকে, সো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ডাটা ব্রিজেস। সো ডাটা ব্রিজের এখানে যেটা হয় যে আমরা যারা সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং সম্পর্কে আমরা আইডিয়া আছে, আমরা কিন্তু ডার্ক ওয়েবের নাম শুনছি, তাই না? সো ডার্ক ওয়েবে কী হয়, ডার্ক ওয়েবে মূলত বিভিন্ন ধরনের ডাটা কিন্তু লিক করে দেওয়া হয়, এবং সেই ডাটাগুলো কিন্তু দেখা গেছে যে অনেক কোম্পানি সেগুলো কিন্তু কিনে থাকে, কিছু ডলারের বিনিময়ে কিন্তু সেগুলো কিনে থাকে, ঠিক আছে? সো দুঃখিত, কিছু ডলার দিয়ে কিন্তু কিনে থাকে, আমরা কিন্তু এটা জানি, তাই না? সো ডাটা ব্রিজের কারণে আমি যে বললাম যে ফাইন্যান্সিয়াল লস ক্ষেত্রে আমি যখন বললাম যে বিভিন্ন ধরনের ডেটাগুলো কিন্তু তারা লিক করে দেয়। সো ডাটা ব্রিজের ফলে যখন সেই ডেটাগুলো যখন লিক করে দেয়, তখন কিন্তু দেখা গেছে যে সে রিলেটেড কোম্পানিগুলো সেই ডেটাগুলো কিন্তু দেখছে তাদের পে করে কিন্তু ডাটার ইনফরমেশন কিন্তু তারা কিনে নেয়, ঠিক আছে? যদি পার্সোনাল ক্ষেত্রে আমি বলি, ডাটা ব্রিজের ক্ষেত্রে দেখা গেছে যে ধরেন আমি কিন্তু দুইটা পার্সপেক্টিভ থেকে কথা বলতেছি, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে পার্সোনাল। সো পার্সোনাল ক্ষেত্রে কী হয়, পার্সোনাল ক্ষেত্রে আপনার ধরেন ইমেল অ্যাড্রেসের অ্যাক্সেস হ্যাকারের কাছে আছে, তখন সে কী করতে পারে, সে আপনার মেইল অ্যাড্রেস ব্যবহার করে বিভিন্ন ধরনের স্ক্যাম করতে পারে, বা বিভিন্ন ধরনের বড় বড় ধরনের এমন কাজ করতে পারে যেগুলো আসলে আইন বিরোধী এবং সাইবার ক্রাইমের আন্ডারে পড়ে, এবং এর কারণে কিন্তু দেখা গেছে যে আপনার জেলও হতে পারে, কারণ জিমেলটা আপনার, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাকাউন্ট টেক ওভার। এখানে কী করে হ্যাকার হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিংবা ইমেল অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করার ফলে
অ্যাক্সেস করার ফলে সে কী করে বিভিন্ন ধরনের মিস ইনফরমেশনগুলো কিন্তু শেয়ার করে তার সোশ্যাল মিডিয়াগুলোতে, মানে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে। সেটা হতে পারে বিভিন্ন ধরনের সরকার বিরোধী কার্যক্রম, তারপর সেটা হতে পারে বিভিন্ন ধরনের অনৈতিক ছবি পোস্ট করা বা কথাগুলো পোস্ট করা, টেক্সট আকারে হোক বা ভিডিও আকারে হোক, যেটাই হোক আর কি। আর যেটা আসলে কী করে আপনাকে একটা ধরেন যে রেপুটেশনের উপর একটা আঘাত হানে, ঠিক আছে। সো আপনার একটা ড্যামেজ সৃষ্টি হয় আপনার রেপুটেশনের উপরে। তো সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে সে কিন্তু আপনার রিলেটিভস বা যেই হতে পারে, ধরেন আপনার রিলেটিভসদের সাথে কী করে হ্যারাসমেন্ট রিলেটেড বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে, বা সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে যে বিভিন্ন ধরনের গ্রুপগুলোতে জয়েন হয়ে সেখানকার যে মেয়ে আছে তাদেরকে টার্গেট করে বিভিন্ন ধরনের অনৈতিকমূলক প্রস্তাব দিচ্ছে, কাজ করতেছে। এগুলো কিন্তু হয় বাংলাদেশে। আসলে নিউজগুলো একটু কম হয় দেখে আপনারা বুঝতে পারেন না, বাট বাংলাদেশে কিন্তু এগুলো বহুল পরিমাণে হয়। যার কারণে কী হয়, যার কারণে ভিকটিম হয়ে যায়, যারা ভিকটিম আছে সেটাই হয়ে যায় কিন্তু ভিকটিম কিন্তু মনে করে যে এই আইডিটা থেকে আমাকে হ্যারাসমেন্টের করার চেষ্টা করা হচ্ছে। যখন আসলে তদন্ত করা হয় তখন কিন্তু বোঝা যায় যে না, এই আইডিটা হচ্ছে কার, এই মালিকের আইডি। তখন কিন্তু আপনি ফেসে যান। সো বিভিন্ন ধরনের সাইবার বুলিং রিলেটেড কাজগুলো করে থাকে এবং হ্যারাসমেন্ট রিলেটেড কিন্তু কাজগুলো করে থাকে। আর অবশ্যই আমি বললাম রেপুটেশনাল ড্যামেজ, অর্থাৎ এখন আপনার নাম ব্যবহার করে আপনার সোশ্যাল মিডিয়ার সব কিছু ধরনের অ্যাক্সেস হ্যাকারের কাছে আছে। সো আপনার নাম ব্যবহার করে আইডেন্টিটি ব্যবহার করে সে ক্রাইম করতেছে, যেখানে রিয়েল ওয়ার্ল্ডে ওইটা আপনি। সো সেখানে আপনার রেপুটেশনটাই তো যাবে, আপনার ফ্যামিলি মেম্বার বলেন, বাইরে বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, ইন ওর বিষয় কিন্তু দেখা যাচ্ছে যে আপনার রেপুটেশনটা কিন্তু ড্যামেজ হচ্ছে। সো বুঝলাম। সো আমি যদি যাই দ্য ডেঞ্জারাস অফ উইক পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছি ভালনারেবিলিটি টু ব্রুট ফোর্স অ্যাটাক। আপনার যদি পাসওয়ার্ড দুর্বল থাকে তাহলে অটোমেটেড অনেক ধরনের টুলস আছে, হ্যাকাররা কী করে, সে টুলসগুলো ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড লিস্ট অনলাইনে পাওয়া যায়, যেগুলো আসলে কমন পাসওয়ার্ড লিস্ট। আপনার পাসওয়ার্ডটি যদি সেই লিস্টের আন্ডারে পড়ে যায় তখন কিন্তু আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস হ্যাকার নিতে পারে। আর এটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। আমরা আমাদের ভিডিওতে দেখাবো, পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখাবো ব্রুট ফোর্স অ্যাটাকটি কীভাবে আসলে মূলত অ্যাকাউন্টের অ্যাক্সেস হ্যাকার নিয়ে থাকে। তারপর আসলে ডিকশনারি অ্যাটাক আছে। এখানে মূলত সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহারটা অনেক হয়ে থাকে। এখানে মূলত হ্যাকার যেটা করে, তারা মূলত আপনার বিভিন্ন ধরনের গেস করে যে আপনার নাম্বার হতে পারে, নামের সাথে নাম্বার দিতে পারেন, বা বিভিন্ন ধরনের আপনার ক্যাট, আপনার ভালোবাসা মানুষ, এগুলো তারা গেস করে কী করে একটা লিস্ট তৈরি করে, তারপর কিন্তু অ্যাটাকটা দেয়। তখন কিন্তু দেখা গেছে যে আপনার যদি পাসওয়ার্ড উইক থাকে বা আপনি সেরকম ধরনের পাসওয়ার্ড প্রয়োগ করে থাকেন, আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে যায় হ্যাকারের কাছে। তো ডাটা ব্রিজের বিষয়টা জানলাম। ইনেবলিং ফিশিং স্ক্যাম করা হয়, এটা সম্পর্কে আসলে বলার এত নাই, কারণ দেখা গেছে যে আপনার আইডি যদি হ্যাক হয়ে যায় তখন কিন্তু বিভিন্ন ধরনের স্ক্যাম করে থাকে আপনার রিলেটিভসদের সাথে, যেখানে তারা বিশ্বাস করে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করবে এবং তাদের অ্যাকাউন্টও কিন্তু অ্যাক্সেস নিয়ে নেবে হ্যাকার। এক্সপ্লোর টু ম্যালওয়্যার অ্যান্ড র্যানসমওয়্যার। তারপর আছে সাইকোলজিক্যাল ডিস্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। সো অবশ্যই আপনার যদি রেপুটেশন ড্যামেজ হয়, আপনার যদি আপনার আত্মসম্মানের উপর যখন একটা আঘাত হানতেছে, আপনি যেটা না, তারপরও আপনি ওখানে রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্ট করতেছেন, এগুলোর জন্য দেখা গেছে যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বাংলাদেশে কিন্তু আমরা হরহাইটা দেখে থাকি, অনেকে কিন্তু সাইবার বুলিং হ্যারাসমেন্টের জন্য কিন্তু অনেক সময় দেখা গেছে যে আত্মহত্যা করে থাকে। সো এগুলো কিন্তু অনেক সাইকোলজিক্যাল ডিস্ট্রেস এবং বিভিন্ন ধরনের বিষণ্ণতা বলেন, ডিপ্রেশন কিন্তু ক্রিয়েট হয়, ঠিক আছে। যাই হোক, তো এখন আমাদের মেইন বিষয় হচ্ছে যে হাউ টু ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ডটা আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি। আসলে এতক্ষণ যে কথাগুলো বললাম, আসলে আপনারা বুঝতে পারতেছেন যে পাসওয়ার্ড সিকিউরিটির গুরুত্বটা কতটুকু। হয়তো এখন কথাগুলো বুঝতে পারতেছেন না বা ভালো মতো গ্রাহ্য হয়তো বা আপনারা করবেন না অনেকেই, কারণ এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না যে ইন ফিউচার যত দিন দিন যাচ্ছে, যত ক্রাইম বাড়তেছে, হতে পারে আপনার সাথে এরকম হতে পারে। তাই আগে থেকে সচেতন হওয়াটা কিন্তু জরুরি। সো হাউ টু ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি প্রথমে লেংথের দিকে খেয়াল করবেন, যেখানে আপনি 12 ডিজিটের উপরে এবং আপার কেস লোয়ার কেস মেনটেন করে পাসওয়ার্ড দিতে পারেন এবং সেই পাসওয়ার্ডের কমপ্লেক্সিটি ইউজ করতে পারেন। কমপ্লেক্সিটি হচ্ছে ধরেন যে আপনার স্টার স্যাম্বল, হ্যাশ স্যাম্বল, তারপর পার্সেন্টেজ স্যাম্বল, যেটাকে পার্সেন্টেজ স্যাম্বল বলে, যাই হোক, ডলার স্যাম্বল, @ স্যাম্বল, বিভিন্ন ধরনের স্যাম্বল আছে, সেগুলো ইউজ করতে পারেন। অ্যাভয়েড কমন ওয়ার্ডস অ্যান্ড প্যাটার্নস। ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের কিন্তু কমন ওয়ার্ডস ব্যবহার করে থাকি,
যেগুলো কিন্তু আমাদের উচিত না। যেমন ABCD, তারপর 1 2 3 4 5 6 এরকম উচিত না, কারণ ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে কিন্তু এগুলো খুব সহজে ভাঙা পসিবল। পাসওয়ার্ড জেনারেটরস, আপনি চাইলে পাসওয়ার্ড জেনারেটরস ইউজ করতে পারেন। এটা আপনি কীভাবে ইউজ করেন, আপনি গুগলে সার্চ দিলে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? সো এটা দুই ধরনের হয়ে থাকতে পারে, একটা হচ্ছে ম্যানেজার, একটা হচ্ছে জেনারেটর। ম্যানেজারের মাধ্যমে আপনি অটোমেটিক করতে পারবেন এবং জেনারেটরের মাধ্যমে আপনি কী করতে পারবেন, পাসওয়ার্ডে আপনি ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। দুইটা মূলত অনেকটা সিমিলারই কাজ করে। যাই হোক, ওটা কোনো বিষয় না, আমার পরবর্তীতে চাই, কারণ পরবর্তী স্লাইডে আমরা এটা দেখব। পাসওয়ার্ডস আপডেটস, আপনি প্রতিনিয়ত আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট আছে, কিংবা ইমেল অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থাকে, এগুলো কিন্তু আপনি পাসওয়ার্ড নিয়মিত আপডেট করতে পারেন। অ্যাভয়েড শেয়ারিং পাসওয়ার্ড, আপনার আপনজনদের সাথে আপনি সোশ্যাল মিডিয়াতে পাসওয়ার্ডগুলো শেয়ার করা থেকে বিরত থাকবেন। এখন বলতে পারেন যে কেন ভাই, সে তো আমার নিজের বন্ধু, কাছের বন্ধু, তাহলে আমি কেন দেব না? হ্যাঁ, হতে পারে সে আপনার বিশ্বস্ত, কিন্তু তার অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে যাবে হ্যাকারের কাছে। সো সাবধানে থাকাটাই কিন্তু শ্রেয়। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হাউ টু ইউজ এ পাসওয়ার্ড ম্যানেজার। পাসওয়ার্ড ম্যানেজারটা আসলে কীভাবে ইউজ করতে হয়। তো এখানে মূলত আমি গুগল পাসওয়ার্ড ম্যানেজারটা ইউজ করে আপনাদেরকে দেখাবো, এই জন্য ক্রোমের সাহায্য লাগবে আমার। গুগল ক্রোমে আমি যাচ্ছি। তো যারা ফোন ব্যবহার করতেছেন তারা কিন্তু অটোমেটিকলি অপশনগুলো দেখতে পারবেন যখন আপনারা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে চান বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট। ওকে, সো এখানে দেখেন, এখানে আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড ইন অটোফিল, তারপর গুগল পাসওয়ার্ড ম্যানেজারে যদি যান তাহলে এরকম দেখতে পারবেন। এখান থেকে ধরেন যে আপনার পাসওয়ার্ড যদি সেভ করা থাকে তাহলে আপনি এখান থেকে সরাসরি যেতে পারবেন। হ্যাঁ, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা facebook.com-এ চলে যাব। facebook.com, আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে একটা ইউনিক পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে লগ ইন পেজ। তো আপনি চাচ্ছেন কি একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য। তো এর জন্য আপনাকে কী করতে হবে, জাস্ট এখানে রাইট ক্লিক করবেন, করার পরে সাজেস্ট পাসওয়ার্ড, দেখবেন আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড সাজেস্ট করছে। তো গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজেই স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন আপনার অ্যাকাউন্টের জন্য। সো যারা হচ্ছে ফোনে ব্যবহার করছেন তারা অবশ্যই খেয়াল করবেন যে আপনার ফোনে গুগল ক্রোম যেটা আছে সেটা আসলে সেই গুগল ক্রোমে আপনার গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে কিনা। পিসিতেও ফোনেও সেম। ফোনে কিন্তু সহজ, এত কিন্তু আপনার ধরেন যে করতে হয় না, ক্লিক করতে হয় না। জাস্ট আপনি যখন পাসওয়ার্ড বসাতে যাবেন আপনি কি অটো সাজেস্ট করবে যে আপনি কি স্ট্রং পাসওয়ার্ড সাজেস্ট করতে চাচ্ছেন, এরকম। সো আশা করা যাচ্ছে যে আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে গুগল পাসওয়ার্ড ম্যানেজারটা কীভাবে ব্যবহার করতে হবে। এবং আজকে আমাদের যেহেতু বিষয়টা ছিল পাসওয়ার্ড সিকিউরিটির গুরুত্ব সম্পর্কে, আপনারা হয়তো বা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।